স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত আসতিন। এবার জানাবো খবরের বিস্তারিত। ফারাক্কা বাঁধের 50 বছর পূর্ণ হলো, আর গঙ্গার পানি বন্টন চুক্তির 30 বছর শেষ হচ্ছে আগামী বছর। কিন্তু শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী 35,000 কিউসেক পানি না পাওয়ায় মৃতপ্রায় রাজশাহী অঞ্চলের পদ্মা নদী। 5 দশকে শুকিয়ে মরে গেছে অন্তত 25টি শাখা নদী। ধ্বংস হয়েছে নৌপথ, চাষাবাদে পড়েছে বড় প্রভাব, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ফাটলের মধ্যে পানি চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা দিয়ে। এরপর গলন্দ হয়ে পদ্মা নদী 120 কিলোমিটার দূরে মিলিত হয়েছে চাঁদপুরের মেঘনায়। নদীটি পুরো অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ামক। গবেষকরা বলছেন, উজানের ফারাক্কা পয়েন্টে বাঁধ বসিয়ে ভারত ভাগীরথী নদীতে পানি প্রত্যাহার করায় বিরূপ প্রভাব পড়েছে পদ্মাসহ এর অসংখ্য শাখা নদীতে। চারঘাটে পদ্মা থেকে উৎপন্ন একসময়ের খরস্রোতা বড়াল নদী এখন নাব্য হারিয়ে মৃতপ্রায়। একইভাবে মহানন্দা, পাগলা, পুনর্ভবা, গড়াই, ইসামতি, কালীগঙ্গা, চিত্রাসহ বহু শাখা নদীর অস্তিত্ব এখন হুমকিতে। উৎসমুখে পানি না পেয়ে 25টি নদী অস্তিত্ব হারিয়েছে। মাল ধরে আসতো, এখন তো কোনো নাই, মরে গেছে নদী। শীতকালেও দেখেছি বাউলি জাল দিয়ে ইলিশ মাছ মারতে, কিন্তু এখন তো আর দেখি না। এখন পদ্মা নদীর মেন সমস্যা হলো নদীতে পানি নাই। আমাদের বিগত যে সরকারগুলো ছিল নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন হয়নি। যে এখনই হয়তো আমাদের সময় যে আমাদের যে পানি বন্টন চুক্তিগুলো আছে আন্তর্দেশীয়, সেগুলো নতুন করে চিন্তাভাবনা করে নতুন করে আবার তৈরি করা। আর এর বেশি প্রভাব পড়েছে কৃষি ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যে। চাষাবাদের জন্য নির্ভরতা বেড়েছে ভূগর্ভস্থ পানির উপর। হারিয়ে গেছে 2000 কিলোমিটার নদীপথ। আবাস ও প্রজনন স্থল হারিয়ে অনেক প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। পানির প্রবাহ 1 মাস থাকছে, বাকি সময়টাই এই মাত্রায় থাকে যে সেখানে মাছের বসবাস স্থলের যে স্পেস, সেই স্পেসটা অনেক কমে গেছে। 5ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতার মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলেও আশাবাদী গবেষকরা। তবে কাগজে চুক্তি নয়, বাস্তবে পানি সরবরাহের স্বচ্ছ পরিসংখ্যান চান তারা। আমরা খুব হতাশার মধ্যে আছি যে এই চুক্তিটা আদৌ হবে কিনা। যদি না হয় তাহলে কিন্তু রাজশাহী অঞ্চল পানি শূন্যতায় ভুগবে। যে কোনোভাবেই হোক এই গঙ্গা চুক্তিটা হওয়া দরকার এবং এটা আমাদের অধিকার। 96 সালের চুক্তিতে থেকে যাব তেমনটা না। সামগ্রিক পরিবেশটা দুই দেশের যৌথ বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে যে অবস্থাটা আমরা পাবো, সেখান থেকে পানির পরিমাণ নিশ্চিতভাবে বলতে পারি যে বেশি দিতে হবে। চুক্তি নবায়ন না হলে শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণের পরামর্শ গবেষকদের। আমরা তার চেয়েও শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করব, পানি চুক্তি করব, সামরিক চুক্তি করব। এটা হয়ে গেলে আমাদের পিছে পিছে ঘুরতে হবে। তাকে স্প্রিঙ্গার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, 1974 সালে শুষ্ক মৌসুমে পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3685 ঘনমিটার। 1975 সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা কমে দাঁড়ায় 1076 ঘনমিটার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে নালা খাল ভরাট করায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে পানি। এছাড়া বৃষ্টি ছাড়াই হাঁটু পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের দাবি, একাধিক পাইপের পরিবর্তে একটি দিয়ে পানি চলাচল করায় বাড়ছে ভোগান্তি। এই চিত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড জামাল খানের। এখানকার জামাল খান খালে চলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। খাল নালা ভরাট করে কাজ করার কারণে পানি প্রবাহে সৃষ্টি হচ্ছে বাধা, আর এতে বৃষ্টি ছাড়াই সড়কে জমছে হাঁটু পানি, ঢুকছে বাসাবাড়িতেও। স্থানীয়রা বলছেন, হেমসেন লেন, রহমতগঞ্জ সড়ক, জ্যামসেন হলের সড়ক সহ বেশ কিছু স্থানে গত 6 মাস ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোকানপাটে পানি প্রবেশ করায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় ব্যবসা প্রতিষ্ঠান। 4টা বাজে উঠে আবার মনে করেন 4টা থেকে বিকাল 7টা পর্যন্ত পানি থাকে। দুর্গতির কোনো শেষ নাই। দোকানের পানি ঢুকে যাচ্ছে, মানুষ চলাফেরা করতে পারতেছে না। আপনার প্রায় সব জায়গাতে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পানি জমে গেছে। বাসিন্দাদের অভিযোগ, পানি সরবরাহের জন্য একাধিক পাইপের প্রয়োজন হলেও মাত্র একটি পাইপ দিয়ে চলছে কাজ, আর এতেই যত দুর্ভোগ। এই ড্রেনের কাজ করার কারণে
এখানে দিন বৃষ্টি না হলে এমনি পানি উঠে থাকে। পাইপ লাগবে 2টা দিছে, একটা ছোট একটা পাইপ দিয়ে মনে হয় আমরা পুরো কলোনিতে মনে হয় সারা বছর আজকে মনে হয় কাজ চলার পর্যন্ত আমরা শুকনো পাই নাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে প্রকল্পের কাজ চলা পর্যন্ত দুর্ভোগকে সঙ্গী করেই চলতে হবে স্থানীয়দের। যে সমস্ত জায়গায় কমপ্লিট করেছি তারা এখন সেফ আছে, তাদের এখানে পানি উঠছে না। বাট যে সমস্ত জায়গায় কাজ করছি ওই সমস্ত জায়গায় কিন্তু পানি উঠছে। দ্রুত যাতে এই কাজগুলো রাত দিন করে শেষ করে আমরা যাতে এই যে এখন জলজটটা হচ্ছে সেটা যাতে না হয়। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড 1টি করে প্রকল্প বাস্তবায়ন করছে, যার ব্যয় ধরা হয় 14,300 কোটি টাকা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বর্ষা ঘনিয়ে আসায় ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে বৈশাখের সামান্য বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে কয়েকটি এলাকায় শুরু হয়েছে ভাঙন। প্রশাসনের সাড়া না মেলায় নিজ উদ্যোগে কাজ করছে গ্রামবাসী। তবে ভাঙন মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বালুভর্তি জিওব্যাগ ঘাড়ে বহন করে নদী পাড়ের সম্ভাব্য ভাঙনপ্রবণ এলাকায় ফেলছেন স্থানীয়রা। চেষ্টা আসন্ন বর্ষায় ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষার। এ দৃশ্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার ছায়ানীপাড়া গ্রামের ধরলা পাড়ের। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের দুই পাড়ের দৈর্ঘ্য 374 কিলোমিটার। তীররক্ষায় এরই মধ্যে 66 কিলোমিটার স্থায়ী কাজ হলেও এখনও অরক্ষিত 308 কিলোমিটার। প্রতিবছর বর্ষায় অরক্ষিত এলাকার প্রায় 5 সহস্রাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি ভাঙনে বিলীন হয়। তাই বর্ষা এলেই আতঙ্ক বাড়ে নদী পাড়ের মানুষের। মানে স্রোতটা বেশি তো একেবারে সপ্তাহের মধ্যে সবগুলো ধুয়ে নিয়ে যায়। নদী ভাঙছে, বাড়ি আসলো না, নদী ভাঙিয়ে বাড়ি ঘরতে সগিয়ে গেছে, হাঁস চলে গরু বছর সব গেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় নিজেরাই প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে আমরা কিছু বালু ভর্তি জিও ব্যাগ এখানে ফেলছি, কিন্তু এটি তো যথেষ্ট নয় এবং এটি দিয়ে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড 2-1বার আসছিল, কিন্তু তারা কোনো কাজের পদক্ষেপ নেয় নাই এখনো। এদিকে এবার বর্ষায় পূর্ব প্রস্তুতি রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বর্ষাকালীন আমরা আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নের জন্য যেখানে ভাঙন দেখা দিবে সেখানে যেন আমরা বস্তা দিয়ে ভাঙন রোধ করতে পারি, সেই দরপত্রটি আমরা খুব শীঘ্রই আহ্বান করব। এর মাধ্যমে আমরা আশা করি ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষা করতে পারব। নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাবাড়ি চিথলিয়া সড়কের 250 ফুট জায়গা বিলীন হয়েছে নদীগর্ভে। ভেঙে গেছে 10 গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তাটিও। এতে গ্রামের অন্তত 30,000 মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি স্থানীয়দের। গেল 30 এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরাবাড়ি চিথলিয়া সড়কের প্রায় 250 ফুট এলাকা। এতে তাড়াইল, জামাই বাজার, মামার বাজার, সরাবাড়ি, চিথলিয়া, লেবুতলা সহ 10 গ্রামের 30,000 মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়কটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন, মানুষের চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয়, বাজার, পানি শোধনাগার, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। ঘর ভাঙতে আর 4 রাত আছে জায়গা, ঘর তো ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। স্কুল, কলেজ, ক্লিনিক ও উপজেলা সদরে যেতে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজন যাতায়াতের খুব সমস্যা, স্কুলে যাতায়াত পোলাপান যাইতে পারে না ঠিক মতো। যাতায়াত সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি, জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। খুব শীঘ্রই এই ভাঙনের প্রতিরোধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারব। নদী ভাঙন রোধ করে যাতায়াতের পথ সুগম করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।
আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। জন্মতিথিতে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে জাতীয়ভাবে এবারও থাকছে নানা আয়োজন। তবে অরক্ষিত পড়ে রয়েছে কুঠিবাড়ির অদূরে কবির স্মৃতিধন্য কাচারি বাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির আঙিনায় জমেছে ময়লা আবর্জনা। যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, গান, চিত্রকলা সহ শিল্প সাহিত্যের প্রায় সব শাখায় অনন্য অবদান রেখে বাঙালি সংস্কৃতিকে করেছেন পরিপূর্ণ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করা রবি ঠাকুর 1889 সালে প্রথমবারের মতো শিলাইদহের কুটির বাড়িতে আসেন। কবির সাহিত্য জীবনে শিলাইদহের ভূমিকা অপরিসীম। আসলে মেলাটা মিস হয়ে গেল, কারণ মেলা হবে জানা ছিল না। যদি মেলা শুরু হওয়ার পরে আসলে ভালো হতো, আরো বেশি উপভোগ করতে পারতাম। তিনি এখানে বিভিন্ন কাব্যগ্রন্থ লিখেছেন, তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সোনারতরী সব এখানে লিখেছেন। কবির 164তম জন্মবার্ষিকী শিলাইদহ কুটিবাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিনের জাতীয় অনুষ্ঠান। তবে এখনো অরক্ষিত অবহেলিত রবীন্দ্র কাচারি বাড়ি। সম্প্রতি প্রায় 1 কোটি টাকা ব্যয়ে দ্বিতল বাড়িটি সংস্কার করা হলেও আশেপাশের এলাকা যেন ভাগার। তো এটা যদি সংস্কার করা হয়, ওইটার সাথে সাথে এটা একটু পরিবেশ তৈরি করার দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা হলে পরে জনগণ আরো দেখতে আগ্রহী হবে। এখানে লোকজন এসে বসার মতো পরিবেশ নাই, সেরকম দাঁড়ানোর মতো পরিবেশ নাই, ছায়া নাই, সেরকম সৌন্দর্যময় জায়গা নাই। এখানে এটা সংস্কার করা লাগবে। রবীন্দ্র চিন্তকরা বলছেন, কুঠিবাড়ির মতোই কাছারি বাড়িটিও রবীন্দ্র সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ স্থান। তাই একে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি তাদের। এই কাছারি বাড়ির আরও অনেক কিছু তথ্য ছিল, এইগুলো হারিয়ে যায় আর কি। ওই স্টাফ কোয়ার্টার আবার নতুন করে মেরামত করতে হবে, যে এখানে এই স্টাফ কোয়ার্টার ছিল। তারপরে ওই ঘোড়ার রাস্তাবল, ওইরকম রাস্তাবল তৈরি করতে হবে। যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে পর্যটক আকর্ষণের অন্যতম একটা কেন্দ্র হবে আর কি। আর কুঠিবাড়ির মতো কাচারি বাড়িকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের। এবং আমাদের পরিকল্পনা রয়েছে টোটাল যে জায়গাটা প্রথম আমরা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে আমরা সেখানেও এই কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির মতো আমরা তার কাচারি বাড়িতে আমরা একটা ডিসপ্লে সেন্টার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করব। রবীন্দ্র ভক্ত দর্শনার্থীরা যাতে কুটির বাড়ির মতো কাছারি বাড়িও পরিদর্শন করতে পারেন সে ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে থ্যালাসেমিয়া ও অন্যান্য রক্ত সম্পর্কিত রোগের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হচ্ছে 50 শয্যার ইউনিট। এতে করে এ ধরনের রোগীরা স্বল্প সময়ের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তাছাড়া রক্তের জন্য হয়রানির শিকার হতে হবে না, এক জায়গা থেকেই মিলবে সব চিকিৎসা। বছরের পর বছর ধরে থ্যালাসেমিয়ায় চিকিৎসক থেকে শুরু করে রক্তের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ রোগীদের। শুধু থ্যালাসেমিয়া নয়, এ জাতীয় রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ছিলেন না কোনো চিকিৎসক। এ কারণে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসকদের শরণাপন্ন হতে আর্থিক সংকটে পড়ত বেশিরভাগ রোগী। মেডিকেল থেকে দেয়নি, এখন তো নিজেই জোগাড় করে দেয় আত্মীয় স্বজনের ভিতর থেকে। হাসপাতালে এসে প্রথম 1 ব্যাগ রক্তের জন্য 3 দিনও ভর্তি থাকতে হয়েছে। থ্যালাসেমিয়া রোগীর জন্য খরচ 5-7 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে, খুবই কষ্ট হইতে আছে। হাসপাতালে থ্যালাসেমিয়া রোগীদের জন্য আলাদা ইউনিট এবং রক্ত সরবরাহের দাবি ছিল রোগী ও রোগীর স্বজনদের। এই বরিশালের অনেক প্রত্যন্ত অঞ্চলের অশিক্ষিত অল্প শিক্ষিত থাকে, যারা আসলে বোঝে না কে রক্ত দিবে না, মানে একটা হয়রানির একটা বিষয় থাকে। এই রোগের সমাধানের জন্য একটা ইউনিট আমার মনে হয় যে থাকা উচিত। অনেক অপেক্ষার পর সে সংকট কেটে যাচ্ছে। 2 মাসের মধ্যে চালু হবে বিভাগ, জানালেন পরিচালক। তো আমাদের হেমাটোলজি আলাদা একটা আমরা ল্যাব বানাই ফেলতেছি। এই যে সেটআপটা আমি হয়তো আশা করছি 2-1 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো। শুরু করলে যে সার্ভিসটা তৈরি হবে, এই সার্ভিসটা যদি আমি 6 মাস কন্টিনিউ করতে পারি, এটাও আপনারা আশ্চর্য হবেন না যে বরিশালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার হয়ে যেতে পারে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগ স্থাপনে আর ছোটাছুটি করতে হবে না রোগীদের। নামমাত্র টাকায় মিলবে রক্তের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবাও। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।